এখন দেখো, তাহলে আমি বললাম ঝিল্লি বদ্ধ অঙ্গাণু ছিল, এতদিন ঝিল্লি বিহীন অঙ্গাণু ছিল। ঝিল্লি বিহীন অঙ্গাণু তারাই যারা কি হবে, যেমন কোষ কঙ্কাল। কঙ্কালের আবার তুমি ঝিল্লি দিবা কই থেকে? কোষের ভিতরে, ও তো সারা কোষ জুড়েই আছে। এরপরে আছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হলো অতি দ্রুত একটা কাজ, এবং সেখানে কোনো ঝিল্লি থাকে না। এবং রাইবোজোম, দেখা যাচ্ছে রাইবোজোমের মধ্যে সব সময় বাইরের জিনিস চলে আসতে হয়। সব সময় রাইবোজোমের ভিতরে বাইরের একটা জিনিস থাকা লাগবে, কারণ রাইবোজোমের মধ্যেই আসলে কি তৈরি হয় বলতো? আরএনএটা এইভাবে এখানে আসে, তারপর এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে প্রোটিন তৈরি হয়। রাইবোজোম এখান থেকে এরকম অ্যামাইনো অ্যাসিড গুলো বারবার বারবার এখানে অ্যাড হয়। তাহলে রাইবোজোমে তো আর ঝিল্লি থাকার কোনো প্রয়োজন নাই। তাই রাইবোজোমেও কি থাকে না? ঝিল্লি থাকে না, কোষ কঙ্কালের মধ্যে ঝিল্লি থাকে না। তারপরে তারপরে হলো সেন্ট্রোজোমের মধ্যেও ঝিল্লি থাকে না। একটা কোষের মধ্যে একটা মাত্রই কি থাকবে? সেন্ট্রোজোম থাকে। এগুলা ছিল তোমাদের আগের পড়া। এখন যেটা আসবে সেটা হলো নিউক্লিয়াস। আমরা এখন পড়বো হলো নিউক্লিয়াস। এইখানে তোমরা যে স্ট্রাকচারটা দেখতেছো, এটা একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার। নিউক্লিয়াস বলো, নিউক্লিয়াস কি? কেউ কি বলতে পারো নিউক্লিয়াস আসলে কি? জীবকোষে প্রোটোপ্লাজম নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট বস্তুটি দেখা যায়, সেটি নিউক্লিয়াস। বলো, এইটার ব্যাখ্যা বলো। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বলো, কি কি বোঝায় এটা দ্বারা। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বলতে পারবা? কি কি বলছে? জি না স্যার। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস বলছে যে নিউক্লিয়াস হলো জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদার্থ ঘেরা। আমরা জানি এই একটা কোষ থাকে, এই একটা কোষের মধ্যে, এই একটা কোষের মধ্যে আমি বলছি যে প্রোটোপ্লাজম কোনটা? প্রোটোপ্লাজম হলো এই যে যেটা উদ্ভিদের কোষ বলি, উদ্ভিদের কোষের মধ্যেখান থেকে যদি আমি কোনটা নিয়ে কাজ করি, উদ্ভিদের কোষের মধ্যেখান থেকে যদি আমি এই যে এই সেল ওয়ালটা বাদে এখানে যে সেল মেমব্রেন থাকবে, এই সেল মেমব্রেন এবং সেল মেমব্রেন এবং এর মধ্যে যে সাইটোপ্লাজম থাকবে, সেই সাইটোপ্লাজম, এই এবং নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, এই সাইটোপ্লাজম এবং এই সেল মেমব্রেন, এই তিনটা মিলে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে আমরা এতক্ষণ ধরে সেল মেমব্রেন পড়ে ফেলছি এবং আমরা সাইটোপ্লাজমও পড়ে ফেলছি। তাহলে বাকি থাকে নিউক্লিয়াস। তাই আমি বলতে পারি যে প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পদার্থ ঘেরা ক্রোমোজোম বহনকারী। কারণ নিউক্লিয়াস কি করে? ক্রোমোজোম বহন করে। এই যে এইটা, এই যে দেখো এগুলো সব একটা ক্রোমোজোম, এই যে এগুলো সব ক্রোমোজোম, এগুলো ক্রোমোজোম। ক্রোমোজোম বহনকারী বলতে এগুলো এখন ক্রোমাটিন তন্তু হয়ে আছে। এগুলো পরে কি হবে? এগুলো পরে ক্রোমোজোম হবে, কোষ বিভাজনের সময় এগুলো ক্রোমোজোমে রূপান্তর হবে। আচ্ছা, তাহলে এই যে বললাম যে নিউক্লিয়াস গুলো আসলে কি? নিউক্লিয়াস হলো জীবকোষের প্রোটোপ্লাজমের মধ্যে একটা নির্দিষ্ট পদার্থ ঘেরা ক্রোমোজোম বহনকারী। নির্দিষ্ট পদার্থ ঘেরা বলতে নিউক্লিয়াসেরও কি আছে? পর্দা আছে। সেই পর্দা হলো দ্বিস্তরী। কয়স্তরী? দ্বিস্তরী পর্দা থাকবে। এই পর্দা দিয়ে সুন্দর মতো সে ঘিরে থাকবে। ঘিরে থেকে তারপরে সে কাকে রক্ষা করবে? এর ভেতরে যেই কি থাকবে, এর ভেতরে যে সুন্দর একটা এই যে ক্রোমাটিন তন্তু পেঁচানো সুতার মতো এইটা থাকবে। তোমরা কি এটুকু বুঝছো? বুঝিনি? স্যার আবার একটু বলেন। জি স্যার। বলছি যে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াস হলো, আচ্ছা আমি আবার বলি, নিউক্লিয়াস হলো এই প্রোটোপ্লাজমের ভেতরে থাকা একটা কি থাকবে? নির্দিষ্ট পর্দা দ্বারা সে সুন্দর মতো ঘিরে থাকবে। তার মানে এইটা যদি আমি বলি একটা কোষ, এই কোষের এইটা কোষ প্রাচীর, তাহলে এর পরের যে কোষের যে লেয়ারটা থাকবে এটাকে আমরা বলবো কোষের মেমব্রেন বা কোষের ঝিল্লি। তাহলে কোষের ঝিল্লি একটা প্রোটোপ্লাজমের অংশ, এবং এরপরে যে সাইটোপ্লাজমটা থাকে, সাইটোপ্লাজমটা একটা প্রোটোপ্লাজমের অংশ, এবং যে নিউক্লিয়াসটা থাকে
সেই নিউক্লিয়াসটাও একটা প্রোটোপ্লাজমের অংশ। এই প্রোটোপ্লাজমের অংশ যেই নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটার ভেতরে কি থাকে? বিভিন্ন ক্রোমোজোম ক্রোমাটিন তন্তু থাকে। তাহলে আমরা বলতে পারি এই নিউক্লিয়াসটা হলো, এই যে দেখো নিউক্লিয়াসটা বাইরে একটা সুন্দর পর্দা আছে, এটা হলো পর্দা। তাহলে এই যে নিউক্লিয়াসের যে পর্দাটা আছে, এই পর্দাটা কি কারে ঘিরে রাখে? এই যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম একে ঘিরে রাখে। বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো মনে হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী এমন একটা জায়গায় আছে যেখানে খুব সুরক্ষিত ব্যারিয়ার দিয়ে রাখা আছে। আসলে সত্যি সত্যি নিউক্লিয়াস সেই প্রধানমন্ত্রীর মতোই কাজ করে। কারণ সমস্ত কোষের সমস্ত যত দায়িত্ব, কোষের সমস্ত যত প্ল্যান, সব কিছু এই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তু বা সুতা থাকে, যেমন এটা, এগুলো সব সুতা। ক্রোমাটিন তন্তু বা যে সুতা থাকবে, সেই সুতাগুলোর মধ্যেই আসলে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ এর মধ্যে জিন থাকে। তাহলে জিন গুলোর মধ্যেই তো সমস্ত ইনফরমেশন লুকায়িত আছে। তাহলে এই যে এত বড় ইনফরমেশন লুকায়িত আছে, তাহলে এইটা আসলে কি থাকবে দেখো। এইটা একটা সেল ওয়াল দিয়ে ঘেরা একটা, তারপরে সেল মেমব্রেন দিয়ে ঘেরা একটা কোষ, তারপর তার সাইটোপ্লাজম থাকে। তার তিনটা লেয়ার ভেঙে তারপরে এর আবার নিজস্ব দুইটা লেয়ার থাকে। সেইটা ঘিরে তা দেখো, তাহলে 1 2 3 4 5, প্রায় 5টা লেয়ার পরে মানে সবচেয়ে ভেতরে নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুগুলো থাকে। এই ক্রোমাটিন তন্তুগুলোর ভেতরেই তো সমস্ত ইনফরমেশন থাকে। যদি ভুল ক্রমেও কোনো মতে এর ইনফরমেশনের একটু কি হয়, ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু পুরো কোষ উল্টো পাল্টা বিহেভ করা শুরু করবে। যেইভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, ক্যান্সার এইভাবে সৃষ্টি হয়। এই যে ক্রোমোজোমে যদি উল্টা পাল্টা ঘটনা ঘটে, তবে তোমরা খুব সহজে ক্যান্সার কোষ দেখতে পাবা। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইখানে এই যে, তাহলে আমরা যদি এখন বলি আসলে নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াস কাকে বলবে? জীবকোষের নির্দিষ্ট পদার্থ ঘেরা। তাহলে এটা কি দিয়ে তৈরি দেখো, এটা পুরোটা নিউক্লিয়াস, এটা পুরোটা নিউক্লিয়াস। আমি এগুলো লিখে তুলি। জীবকোষের এই যে পুরোটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা প্রোটোপ্লাজমেরই অংশ। আর এই প্রোটোপ্লাজমের অংশ এটা কি দিয়ে ঘেরা থাকে? এই যে সুন্দর নির্দিষ্ট একটা পদার্থ দিয়ে ঘেরা থাকে। নির্দিষ্ট পদার্থ দিয়ে ঘেরা থাকবে, এবং এই পদার্থগুলো লিপিড থাকবে, প্রোটিন থাকবে, হ্যাঁ। এই যে এখানে এই পদার্থগুলো দিয়ে এটা সুন্দর মতো ঘেরা থাকবে। এবং এইটা কি করবে? এইটা হলো ক্রোমোজোম বহন করবে। এটা হলো ক্রোমোজোম বহন করবে। বুঝছো? তো এইটা কি বলা হয়? নিউক্লিয়াস। তাহলে কেউ কখনো যদি জিজ্ঞেস করে নিউক্লিয়াস কি, তাহলে আমরা বলবো প্রোটোপ্লাজমের ভেতরে নির্দিষ্ট পদার্থ দিয়ে ঘেরা, কি ক্রোমাটিন তন্তুকে যে সুরক্ষিত রাখে, বা যেটা কি করবে, ক্রোমোজোম বহনকারী, যে ক্রোমোজোম বহন করবে, তাকেই আমরা বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস এক একটা কোষের মধ্যে, এক একটা শ্রেণীর কোষের মধ্যে এক এক ধরনের নিউক্লিয়াস থাকতে পারে। যেমন কোন নিউক্লিয়াস থাকতে পারে গোলাকার, কোন নিউক্লিয়াস থাকতে পারে ডিম্বাকার, কোন নিউক্লিয়াস থাকতে পারে নলাকার। এইগুলো হলো নিউক্লিয়াস। এখন প্রশ্ন হলো, স্যার পৃথিবীর সব কোষের মধ্যে কি নিউক্লিয়াস থাকবে? না না ভাই, পৃথিবীর সব কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। উদ্ভিদের মধ্যে সিড কোষ আমি পড়াবো, সিড কোষ নিয়ে কথা নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট অবজেক্টিভের মধ্যে এই অবজেক্টিভটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখন যে দুটা বলবো, তাহলে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? সিড কোষে নিউক্লিয়াস থাকে না। এবং লোহিত রক্তকণিকা, আমাদের যে রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিনটার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। কারণ লোহিত রক্তকণিকা আসলে ওর কাজই হলো বহন করে নিয়ে যাওয়া। ওর কাজ হলো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া। তো ওর বহন করার জায়গার জন্য প্রথমে, তবে যদি কখনো বলে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, বিষয়টা কি সত্যি সত্যি সব সময়? না, সত্যি সত্যি সব সময় না। একদম অপরিণত অবস্থা যখন ও লোহিত রক্তকণিকা থাকে, ও তখন নিউক্লিয়াস গঠিত হয়েই থাকে, কিন্তু আস্তে 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 তার নিউক্লিয়াসটা থাকে না, চলে যায়। এরপরে এইখানে আয়রন বহনকারী হিমোগ্লোবিন জায়গা করে নেয়। এবং তা দেখা যাচ্ছে যে এই হিমোগ্লোবিনের সাহায্যে বডির মধ্যে থেকে অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই লোহিত রক্তকণিকার দিয়েই সেলে যায়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সে ফিরিয়ে নিয়ে আসতে পারে। তো লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে
না। এবং উদ্ভিদের মধ্যে একটা সিড কোষ আছে, এই সিড কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। সিড কোষেরটা আমি এই অধ্যায়েই আছে সামনে, সেখানে বলবো। এখানে লোহিত রক্ত কণিকাটাও কোথায় আছে, রক্তের অধ্যায় আছে। তো সেখানে আর আমি মনে করি বলা লাগবে না, তোমরা শুধু এইটুকুই মনে রাখো, লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ক্রোমাটিন তন্তুগুলো থাকে, তাই আমি বলতে পারি নিউক্লিয়াস আসলে বংশগতি ধরে রাখে। কারণ বংশ পরম্পরায়, মানে আমার বাবার দেহের মতো আমার দেহ আসবে, আমার মায়ের দেহের মতো আমার দেহের অংশ আসবে। তাহলে এইভাবে আমরা বাবা এবং মায়ের মতো হব। আমার বাবা এবং মা আবার দাদা দাদির মতো, নানা নানুর মতো দেখতে, তাদের মধ্যে এরকম বৈশিষ্ট্য চলে আসছে। তাহলে এই যে তাদের মধ্যে বৈশিষ্ট্য চলে আসলো, এবং তাদের থেকে আবার আমার মধ্যে বৈশিষ্ট্য চলে আসলো, একটা সময়ের সাথে সাথে একটা একটা গতি আসলো এখানে। এই যে গতিটার নাম হলো বংশগতি। তাহলে এই যে আমি আমার মায়ের মতো, নানার মতো, দাদার মতো এই যে বৈশিষ্ট্য পেলাম, তাহলে এই বৈশিষ্ট্যটা আসার জন্য যে সাহায্য করলো, সেটা জিন সাহায্য করলো। ওই জিন থাকে কোথায়, ডিএনএ এর মধ্যে। ওই ডিএনএ থাকে কোথায়, ওই ডিএনএ থাকে হলো ক্রোমোজোমের মধ্যে। ওই ক্রোমোজোম থাকে কোথায়, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দেখা গেল যে নিউক্লিয়াসের মধ্যেই ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে জিন থাকে। ফলে এইভাবেই কি হয়, এইভাবেই জিনের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যের সমস্ত ইনফরমেশন লুকায়িত থাকে। যার ফলে এই কি দিয়ে, এইভাবেই বংশ পরম্পরায় এই জিন দিয়েই আমাদের বৈশিষ্ট্যগুলো মা থেকে সন্তানের মধ্যে চলে আসতে পারে। তাহলে এই যে বংশগতির যে মেইন জিনিসটা, জিন, সেটা আসলে নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমের মধ্যে থাকে। তাই আমরা বলি নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটুকু বুঝছো? জি স্যার। ফোটো মানে কি স্যার, অর্থটা? কি? স্যার ফোটো অর্থ কি? তোমাকে প্রোটো। আমি একটা থাপ্পড় দিব তোমাকে। আমি আমি তিন, কমপক্ষে 3 ক্লাসে আমি বলছি প্রোটো অর্থ কি। ও, আমি তোমাদের প্লাজম অর্থ বলছি। প্রোটো, প্রোটো মানে ফার্স্ট, আমি ফার্স্ট ক্লাসে বলছি প্রোটো মানে ফার্স্ট, প্রথম একটা জিনিস। প্রোটোপ্লাজম, আমি যখন প্লাজম পড়াইছি প্রোটোপ্লাজম তখন বলি নাই। আমি তোমাদের আগেই রুলস বলছি যে আমি যদি কোনো বায়োলজির একটা অর্থ বলি, কোনো একটা শব্দের অর্থ বলি, তাহলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ডিকশনারির মতো করে মনে রাখতে হবে। বুঝছো? হ্যাঁ, রূপক, বুঝছো তুমি? বুঝছি স্যার। প্রোটো অর্থ হ্যাঁ কি? স্যার। ফার্স্ট। প্রোটো অর্থ ফার্স্ট। তাহলে এগুলো মনে রাখতে হবে। একেবারে এগুলো কোনো ধরনের কোনো ছাড় নাই। যা যেটা বলবো শব্দের অর্থ সেটা মনে রাখতে হবে। এটা একেবারে এই ডিকশনারির মতো, এটা সামনে থাকবে, ওয়ালে টানে রাখবা, যেটা বলে দাও। এখন দেখো, এরপরে এখন তাহলে আমি নিউক্লিয়াসের কথা বললাম, তাহলে এবার নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, এইটা কোষে যত বিপাকীয় যত ক্রিয়া বিক্রিয়া হয়, সব তো ও নিউক্লিয়াসে নিয়ন্ত্রণ করবে, এটা আমরা জানি, কারণ ও প্রধান কেন্দ্র। তাহলে সুগঠিত নিউক্লিয়াসে, একটা সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখবো, একটা সুগঠিত নিউক্লিয়াসে কি কি থাকে। এই যে তোমাদের সামনে এখন যেটা আছে, এটা একটা সুগঠিত নিউক্লিয়াস। এই সুগঠিত নিউক্লিয়াসটার মধ্যে সর্বপ্রথম যেটা আছে, এই যে এইটাকে বলবো আমরা নিউক্লিয়ার ঝিল্লি। সর্বপ্রথম যেটা আছে যে এখানে, এইটা হলো নিউক্লিয়ার ঝিল্লি। এই নিউক্লিয়ার ঝিল্লি হলো 2 স্তর বিশিষ্ট। এই নিউক্লিয়ার ঝিল্লিটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এই যেটা বাইরের বহিঃঝিল্লি, আর ভিতরে এটা অন্তঃঝিল্লি। এটা বহিঃঝিল্লি আর এটা হলো অন্তঃঝিল্লি। তাহলে এটা বহিঃঝিল্লি বাইরেরটা, আর ভেতরেরটা হবে অন্তঃঝিল্লি। আর এরপরে যে প্লাজম থাকে, এই যে নিউক্লিয় প্লাজম, এই সাইটোপ্লাজম যখন, যেমন প্লাজম দেখছি, সাইটোপ্লাজম থকথকে অংশ সুন্দর মতো ফর্ম হয়েছে বা গঠিত হয়েছে, এইটা হলো নিউক্লিয়াসের সেই থকথকে অংশ, সেই তরলের অংশ। তাহলে এইটাকে বলবো আমরা নিউক্লিয় প্লাজম। তাহলে কোষের যেটা থাকবে, কোষের ভিতরে যেটা থাকবে সেই প্লাজম, সেটা সাইটোপ্লাজম।
কোষের ভিতরে নিউক্লিয়াসের অংশের যেই প্লাজমটা থাকবে থকথকে অংশ, তার নাম হবে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম থাকবে। এরপরে আরেকটা জিনিস থাকবে, সেটাকে আমি বলবো, এই যে এটার নাম হলো নিউক্লিয় লাস। আরেকটা জিনিস যেটা থাকবে তাকে আমরা বলবো নিউক্লিয় লাস। তাহলে এইটার নাম হবে নিউক্লিয় লাস। তাহলে আমরা মূল তিনটা বিষয় যদি বলি, এইখানে থাকবে কি, এইখানে থাকবে থাকবে হলো সর্বপ্রথমে থাকবে হলো নিউক্লিয়ার ঝিল্লি, এটা 2 স্তর বিশিষ্ট। এরপরে ভিতরে থাকবে নিউক্লিয় প্লাজম, এরপর থাকবে হলো নিউক্লিয় লাস। এই তিনটা বিষয় থাকবে। এরপরে যেটা থাকবে এই যে জালিকা, এই যে জালিকা, এই জালিকার মধ্যে এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। বুঝছো? এই 4টা জিনিস থাকবে। এই 4টা জিনিসের মধ্যে যে নিউক্লিয়ার ঝিল্লি নিয়ে যদি কথাবার্তা বলি, নিউক্লিয়ার ঝিল্লিটার ফাঁকে 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 যেগুলো দেখতে পাইতেছ, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র, বা আমরা বলতে পারি নিউক্লিয়ার পোর বা ছিদ্র। এই নিউক্লিয়ার ছিদ্র এটা 2 স্তর বিশিষ্ট হবে। এইটা 2 স্তর বিশিষ্ট হলে এইটা দেখতে কেমন, আমি যখন যেভাবে সেল মেমব্রেনে তোমাদেরকে সেল মেমব্রেনের জিনিসটা দেখাইছিলাম, যে সেল মেমব্রেন কিভাবে তৈরি হয়, এরকম সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি 2 স্তর বিশিষ্ট হয়। এবং এগুলা কি বলছিলাম, এগুলো হলো লিপিড দিয়ে তৈরি হয়, লিপিড দিয়ে তৈরি হয়। এবং মধ্যেখানে কি থাকে, মধ্যেখানে অনেক প্রোটিন থাকে। তাহলে আমি বলতে পারি সেল মেমব্রেনের ক্ষেত্রে যেভাবে বললাম যে কোষ ঝিল্লি যেভাবে তৈরি হয়, নিউক্লিয়ার ঝিল্লিও সেম ভাবে আমরা বলতে পারি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়ার ঝিল্লিটাও কি দিয়ে তৈরি হবে, লিপিড দিয়ে তৈরি হবে, লিপিড দিয়ে তৈরি হবে এবং প্রোটিন দিয়ে তৈরি হবে। লিপিড দিয়ে তৈরি হবে এবং প্রোটিন দিয়ে তৈরি হবে। নিউক্লিয়ার ঝিল্লি লিপিড দিয়ে তৈরি হবে এবং কি দিয়ে তৈরি হবে, প্রোটিন দিয়ে তৈরি হবে। এইটা ছিল। এরপর এই ঝিল্লিতে যে ছিদ্র থাকে সেগুলোকে আমরা বলছি, যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই ছিদ্রের ভিতর দিয়ে কি থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে, বস্তু চলাচল করবে। খুব সহজ কথা আমরা জানি, এখান থেকে এই যে এখানে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, এই তন্তুগুলোর ভেতরেই তো সমস্ত ডিএনএ ম্যাটেরিয়াল গুলো থাকে। সেখান থেকে ইনফরমেশন গুলো সব কি আরএনএ হয়ে তো করে বের হবে। এটা বের হয়ে এই যে ছিদ্র দিয়ে বের হয়ে তারপরে সাইটোপ্লাজমে চলে যাবে। নিউক্লিয়াসের বাইরে এই যে সাদা যে অংশটা দেখতেছ, এটা পুরোটা সাইটোপ্লাজম, এটা পুরোটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে তার কি হবে, সাইটোপ্লাজমে সব কিছু চলে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে বিভিন্ন ইনফরমেশন এই ছিদ্র দিয়ে, যেমন আরএনএ বলছিলাম, এই ছিদ্র দিয়ে সে একদম সেলের বাইরে ঢুকে, সরি নিউক্লিয়াসের বাইরে চলে যাবে, যেটা সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে। এই কথাটা ছিল। তাহলে এই ছিদ্রের কাজ হলো এখান থেকে ইনফরমেশন গুলো এইখান থেকে নিউক্লিয়াস ছিদ্র দিয়ে, নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে যাওয়া এবং সাইটোপ্লাজমে চলে যাওয়া। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে কি করবে, অবশ্যই অবশ্যই পার্থক্য করে রাখবে। তাহলে এই যে ঝিল্লিটা এই সাইটোপ্লাজমের সমস্ত তরল থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখলো এবং প্রয়োজন অনুযায়ী এই ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমের বিভিন্ন বস্তু চলে যাবে। এরপর আসলে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় যে প্লাজম বা এই যে নিউক্লিয়াসের যে থকথকে বস্তুটা থাকবে, এটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। এই নিউক্লিয় প্লাজমের মধ্যে আসলে কি থাকে, এইটাই হলো জেলির মতো বা রসের মতো থকথকে বস্তু থাকে। এইটাকে আরেকটা নাম দিতে পারি আমরা কেন্দ্রিকা রস, কারণ নিউক্লিয়াস অর্থই তো কেন্দ্র। মনে রাখবা, প্রশ্ন হলো যে কেন্দ্রিকা রস কেন বললে, মনে রাখবা এই কা শব্দের শেষে কা থাকলে তাকে ছোট বলা হয়, তাকে কি বলা হয়, ছোট বলা হয়। তাহলে কেন্দ্র যদি সেন্টার যদি বিশাল বড় হয়, তাহলে সেই সেন্টার, এই যে এইটা একটা সেল তো খুবই ছোট, তার মধ্যে নিউক্লিয়াস তো আরো ছোট। সেই নিউক্লিয়াসের এই ছোট এই নিউক্লিয়াসকে আমরা বলবো কি, নিউক্লিয়াসের মধ্যে যে কি থাকবে, ওই রস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে রস থাকবে, একে বলা হয় কেন্দ্রিকা রস। কেন্দ্রিকা রস এই শব্দের শেষে কা থাকলে সেটা দ্বারা ছোট বোঝায়। যেমন নালিকা, নল থেকে নালিকা, নল অনেক বড় শব্দ আর নালিকা হলো ছোট শব্দ। তাহলে এইভাবে জাল অনেক বড় শব্দ, জাল অনেক বড় শব্দ, আর জালিকা হলো
ছোট শব্দ। তাহলে শব্দের শেষে কা থাকলে বোঝানো হয় এই জিনিসটা ছোট, সেই জিনিসটা খুবই ক্ষুদ্র, অন্যান্য জিনিসের তুলনায় এটা খুবই ক্ষুদ্র, এটা বোঝানো হয়। এরপরে আসলো কি, এরপরে আসলো হলো, তাহলে আমরা বুঝলাম যে নিউক্লিয় যে প্লাজমটা থাকবে এটা জেলির মতো বস্তু বা রস থাকবে, একে আমরা কেন্দ্রিকা রস বা নিউক্লিয় প্লাজম বলবো। নিউক্লিয় প্লাজম, তাহলে এই নিউক্লিয় প্লাজমটার মধ্যে থাকবে হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে কাকে বোঝানো হয়? নিউক্লিক অ্যাসিড হয় হলো দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড হয় হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হবে ডিএনএ, একটা হবে ডিএনএ, আর একটা হবে আরএনএ। একটা হবে ডিএনএ, আর একটা হবে আরএনএ। তাহলে এই ডিএনএ এবং আরএনএ, ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকবে। নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকার অর্থ হলো এখানে যে ক্রোমাটিন জালিকা আছে তাদের মধ্যেই আমরা পেতে পারি। তাহলে এইখানে যেটা আসলো, যে এরপরে আসলো কি, প্রোটিন থাকবে এখানে। এই যে থকথকে জেলির অংশটা আছে, সত্যি সত্যি এটা প্রোটিন দিয়ে তৈরি। নর্মালি সাইটোপ্লাজমটাও একটা প্রোটিন দিয়ে তৈরি ম্যাক্সিমাম। তো এইখানে থকথকে জেলির যে অংশগুলো, এগুলো একটা প্রোটিন দিয়ে তৈরি। এবং এখানে বিভিন্ন এনজাইম থাকবে, কারণ এইখানে ক্রিয়া বিক্রিয়া হবে। তো এই ক্রিয়া বিক্রিয়ার ফলে এখানে ছোট কিছু এনজাইম থাকবে, পুরো সেল জুড়ি এনজাইম আছে, সামান্য সামান্য এনজাইম থাকবে। এনজাইমের অপর নাম উৎসেচক। এনজাইম কি করে? কোনো বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়। কোন ধরনের বিক্রিয়া? প্রাণ রাসায়নিক বিক্রিয়া, মানে জীবের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেই রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়ার কাজ হলো এনজাইমের কাজ। এবং কিছু খনিজ লবণ থাকবে এখানে। তেলের ভিতরে কিছু খনিজ লবণ থাকবে, খনিজ লবণ থাকা বাঞ্ছনীয়, কারণ এইখানে এইগুলো সব রক্ষা করতে হলে আমাদের ম্যাক্সিমাম এগুলো যত কিছুই আছে, এই যত বস্তু, এই বস্তুগুলোই দেখো, এই বস্তুগুলো আসলে কি দিয়ে তৈরি? বিভিন্ন মৌল দিয়ে তৈরি। এই মৌলগুলো আসলে কি করে? মৌলগুলোর মধ্যে যত ধরনের মানে এই কাঠামোর মধ্যে যত ধরনের বিক্রিয়া হয়, ওই বিক্রিয়ার মধ্যে কিন্তু খনিজ পদার্থগুলো কিন্তু খুবই সাহায্য করে। জি আঙ্কেল। এই তোমরা বুঝছো? এটুকু বুঝছো? আমার সাথে কথা বলে এটুকু বুঝছো তোমরা? আচ্ছা। জি স্যার। জি স্যার। কারো যদি একটা সিঙ্গেল সমস্যা আমাকে বলতে পারো। বুঝছি স্যার। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। ওই উৎসেচক ও কতিপয় খনিজ লবণ এখান দিয়ে একটু আরেকটু কথা বলেন। নিউক্লিক অ্যাসিড। উৎসেচক মানে হলো, উৎসেচক মানে এনজাইম। এনজাইম আসলে নিউক্লিয়াসের ভেতরে কিছু কি থাকবে? এনজাইম থাকবে এখানে। কারণ আমরা খুব ভালো করেই জানি এইখানে বিভিন্ন ধরনের কি হবে। আমরা এখানে দেখলাম যে এখানে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থাকে, এখান থেকে কি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তাহলে এই যে ডিএনএ থেকে, কারণ নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে, সেই এই যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে এগুলোর মধ্যে ডিএনএ থাকে। তাহলে ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আমরা জানি রাইবোজোম সেখানে সাহায্য করে। তাহলে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার সময় এই যে বিশাল বিক্রিয়ার মধ্যে দিয়ে যায়, বুঝছো? এইটা ইন্টারমিডিয়েট উঠলে তোমরা দেখবা বিশাল একটা বিক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, অনেক এনজাইম সেখানে কাজ করবে। ওই যে ডিএনএ থেকে আরএনএ হইতে গিয়ে অনেক এনজাইম লাগে না? তো সেই এনজাইম গুলো নিউক্লিয়াসে তো অবশ্যই লাগবে। তাই বলতে পারি যে নিউক্লিয়াস থাকে বা সরি, নিউক্লিয়াসে অনেক এনজাইম থাকে বা অনেক উৎসেচক থাকে, অনেক এনজাইম থাকে বা অনেক উৎসেচক থাকবে এর ভিতরে। আর খনিজ লবণ তো লাগবেই। খনিজ লবণ ম্যাক্সিমাম জায়গায় আমাদেরকে, কারণ খনিজ লবণ বলতে কি বোঝানো হয়? পটাশিয়াম আয়ন বোঝানো হয়, সোডিয়াম আয়ন বোঝানো হয়, ক্যালসিয়াম আয়ন বোঝানো হয়। এই আয়ন গুলো বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করবে। তো এই জায়গায় আমরা বলতে পারি এখানে কি থাকবে? এখানে আরএনএ তৈরি হবে ডিএনএ থেকে, সেখানের জন্য এনজাইম বা উৎসেচক লাগবে। সাথে এই বিক্রিয়াগুলোতে পটাশিয়াম, সোডিয়াম আয়ন ইত্যাদি খনিজ লবণও লাগবে। এই ছিল নিউক্লিয় প্লাজমের কথাবার্তা। এরপরে আসলো নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস দেখছো কেমন একদম
ঘন না গোলাকার বস্তু। এই যে গোলাকার, এই যে ঘন ঘন একদম ঘন বস্তু বা গোলাকার বস্তু, এইটা কি করবো? এটাকে বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস শব্দের অর্থ হলো এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিয়াসের মধ্যে, এই লাস মানে ক্ষুদ্র অণু, তাহলে এটাকে বলবো নিউক্লিওলাস। মানে হলো কি কেন্দ্রিকাণু। কেন্দ্রিকাণু, কেন্দ্রিকাণু মানে কি? কেন্দ্রিকা বলতে বোঝানো হয় নিউক্লিয়াসটাকে, এবং কেন্দ্রিকার মধ্যে ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস এই নিউক্লিওলাস, তাই এটাকে বলা হয় কেন্দ্রিকাণু। কেন্দ্রিকাণু, বাংলায় এটাকে বলবো কেন্দ্রিকাণু। এই কি করে? এই আসলে কার সাথে লেগে থাকে? এই যে ক্রোমোজোমটা আছে না, যে ক্রোমোজোমটা বিশাল, এই যে ক্রোমাটিন তন্তু, এখন তো ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুর সাথে এ সুন্দর মতো লেগে থাকে। বিষয়টা ঠিক এরকম, একটা সুতা, এই সুতাটা, এই যে বড়, এটা বিশাল একটা সুতা, এই সুতাটা মনে হচ্ছে যে এরকম একটা গোল কোনো কিছুর সাথে লেগে আছে। আর এই সুতাটা বিভিন্ন জায়গায় পেঁচিয়ে 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 বিভিন্ন জায়গা থেকে এসে আবার আরেক মাথা এইটার মধ্যে লেগে আছে। তাহলে আসলে এই যে বড় একটা বান্ডেলের মতো একটা বিশাল সুতার দুই অংশই কোথায় লেগে আছে? এই দুই অংশই এই নিউক্লিয় লাসের সাথে লেগে আছে। এটাকে আমরা বলতে পারি ক্রোমোজোমের। এখন কোন অংশ লেগে থাকে? মানে নিউক্লিয় লাসটার মধ্যে, নিউক্লিয় লাসটা আসলে ক্রোমোজোমের, ক্রোমোজোম তো বিশাল বড়, এত বড় একটা জিনিস এই ক্রোমাটিন তন্তু, ওর কোন অংশের সাথে লেগে থাকে? কোন অংশের সাথে লেগে থাকে? ওই যে ক্রোমোজোমের যে অংশগুলো আসলে রংগ্রাহী, মানে এগুলো যেগুলো রঙিন হয়, সেগুলোর সাথে কি থাকে? লেগে থাকে, সেগুলোর সাথে লেগে থাকে। মনে রাখবা, ক্রোমোজোমকে ক্রোমোজোম বলা হয়েছে কেন? ক্রোম, এই যে ক্রোমো শব্দের, এই ক্রোমো, ক্রোমো শব্দের অর্থ হলো কালার। ক্রোমো শব্দের অর্থ হলো কালার, এই যে ক্রোমো, এই ক্রোমো শব্দের অর্থ হলো কালার। এবং আর সোম, সোম শব্দ আসছে সোমা থেকে, সোমা শব্দের অর্থ হলো দেহ। তাহলে এটা কালার যুক্ত দেহ। কেন কালার যুক্ত দেহ বললো? যখন ক্রোমোজোমটা দেখতে গেল, এবং তো আমরা, তোমরা সবাই জানো ল্যাবে কিন্তু আমরা যখন কোনো কিছু দেখতে যাই, তখন কিন্তু আমরা কিছু কালার বা রঞ্জক ইউজ করি। একটা রঞ্জকের নাম স্যাফরানিন, এইরকম রঞ্জক ইউজ করি। ওই রঞ্জক দিয়ে যখন এইটাকে দেখতে গেছে, মানে রঞ্জক দিলে কি হবে? একটু সুন্দর দেখা যাবে, হ্যাঁ, বিভিন্ন একদম কালার ফুটে উঠবে, আরো অনেকগুলো কালার আছে। সেই রঞ্জক গুলো যখন দিয়ে দেখতে গেল, তখন দেখলো যে এই নিউক্লিয়াসটার ভেতরে এই যে কাঁচানো সুতাগুলো আছে, এর কিছু 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 অংশ রঞ্জক ধরে ফেলছে। তো এই রঞ্জক ধরে ফেলার পরে তারা বলল, আচ্ছা, এমন একটা দেহ এর ভিতরে আছে, তাই তার নাম সোমা। সোমা মানে দেহ যেটা রঞ্জক ধারণ করে, তাই তার নাম দিতে ক্রোম এবং সোমা। তাহলে এই সেখান থেকে আসছে একসাথে ক্রোমোজোম, ওইখান থেকে আসছে ক্রোমোজোম। তাহলে সেই রং, এই পুরো দেহটার মধ্যে, পুরো দেহটার মধ্যে ধরে এই অংশ রং ধরে, এই অংশ, সরি, এবং এই অংশ রং ধরে, এবং এই অংশগুলো রং ধরে। তাহলে এই রং যেখানে যেখানে ধরে, এই কোনো একটা এই রং ধরার অংশের জায়গায় কি লেগে থাকে? সুন্দর মতো নিউক্লিয় লাসটা লেগে থাকে। তাহলে আমরা বলতে পারি এই নিউক্লিয় লাসটা আলটিমেটলি কার সাথে লেগে আছে? ক্রোমোজোমের যে রঙিন অংশগুলো থাকে তার সাথে একদম বাইন্ড হয়ে লেগে থাকবে। এই নিউক্লিয় লাসটার কাজ কি? সে আসলে দুইটা জিনিস তৈরিতে সাহায্য করে। সে আরএনএ তৈরি করতে সাহায্য করে, সে আরএনএ তৈরি করতে সাহায্য করে, মানে সে আরএনএ তৈরি করে। এবং আরেকটা বলতে পারি প্রোটিন, একটা মানে আমি যদি খুব সহজ করে বলি যে এ আসলে কি দিয়ে তৈরি, এ আসলে আরএনএ দিয়ে তৈরি, এ আসলে আরএনএ দিয়ে তৈরি, এবং এর ভিতরে কিছু প্রোটিন থাকবে। তাহলে এই আরএনএ দিয়েও তৈরি, এবং কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়েও তৈরি। অর্থাৎ আমরা বলতে পারি যে নিউক্লিয় লাসটা থাকবে, সেই নিউক্লিয় লাসটা আরএনএ দিয়েও তৈরি হবে এবং প্রোটিন দিয়েও তৈরি হবে। তোমার বইতে আগে, হ্যাঁ, তোমার বইতে দিছে দিছে, এরা রাইবোজোম সংশ্লেষণ করে। আমি কি বলতে গেছি যে রাইবোজোম সত্যি সত্যি, রাইবোজোম নিজেও কিন্তু একটা আরএনএ, হ্যাঁ, রাইবোজোম সত্যি সত্যি নিজে একটা আরএনএ এর মতো। তাহলে এরা কি করে? এই আরএনএটা, নিউক্লিওলাস নিজেও আরএনএ দিয়ে তৈরি এবং প্রোটিন দিয়ে তৈরি। আর এখান থেকে এই নিউক্লিওলাস থেকে আসলে কি তৈরি হয়? নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়, এরকম রাইবোজোম তৈরি হয়। আমরা সবাই জানি রাইবোজোম আসলে কি কাজ করে। রাইবোজোম কি করে? এই যে এখানে যে এই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএটা টুকরো টুকরো বের হয়ে যায়,
সেলের বাইরে বের হয়ে গিয়ে এই যে রাইবোজোম এখানে থাকে, ওই রাইবোজোমের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে সেখান থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে রাইবোজোম আসলে কিসে কিসে সাহায্য করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। এই ছিল রাইবোজোমের কাজ। তাহলে রাইবোজোম তৈরি হওয়ার জন্য নিউক্লিওলাস দায়ী। আবার নিউক্লিওলাস তৈরি হয় কি দিয়ে? আরএনএ এবং প্রোটিন দিয়ে। এই ছিল নিউক্লিওলাসের কথাবার্তা। নিউক্লিওলাস কোথায় লেগে থাকে? নিউক্লিওলাস লেগে থাকে হলো ক্রোমোজোমের যে কালারিং অংশ আছে, সেই কালারিং অংশের সাথে লেগে থাকে। তোমরা কি বুঝছো এটুকু? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। ফাহিম, ইরামনি, জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা তাহলে সবাই বুঝছে। ঠিক আছে, নিউক্লিওলাস গেল। এইবার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, কেটে দেবে। খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হলো আমাদের যে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম। এই ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম জানা অত্যাবশ্যকীয়, পরের চ্যাপ্টারের জন্য এটা প্রাণ হিসেবে কাজ করবে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তোমরা জয়েন হও। ওকে স্যার।